আমরা এখন কতগুলি রঙিন পাথর দেখতে পাচ্ছি। এই রঙিন পাথরগুলো হলো আসলে আকরিক। এই আকরিক থেকে আমরা বিভিন্ন ধাতু বার করব। এখন মনে প্রশ্ন আসা স্বাভাবিক, এই সমস্ত রঙিন পাথরগুলি অর্থাৎ আকরিকগুলির মধ্যে কিভাবে ধাতু এলো। এর উত্তর লুকিয়ে আছে পর্যায় সারণীতে। আমরা পর্যায় সারণীর ডান দিকের কতগুলি মৌল অক্সিজেন, ফ্লুরিন, সালফার, ক্লোরিনকে যদি দেখি, এই সমস্ত মৌলগুলির নিউক্লিয়াসের চার্জ অনেক বেশি এবং এদের আকার ছোট হওয়ার জন্য এরা শেষ কক্ষপথে ইলেকট্রনকে নিজের দিকে তীব্রভাবে আকর্ষণ করে। শুধু তাই নয়, এরা অন্য কোনো পরমাণু যাদের ক্ষেত্রে শেষ কক্ষের ইলেকট্রনের প্রতি টান কম, সেই সমস্ত ইলেকট্রনগুলিকে নিজের দিকে টেনে নেয়। যেমন এই সমস্ত ধাতুগুলি আমরা জানি এদের নিউক্লিয়াসের চার্জ যথেষ্ট বেশি থাকে, কিন্তু এদের আকার বড় হওয়ার জন্য কি করে শেষ কক্ষপথে ইলেকট্রনের শেষ কক্ষে যে ইলেকট্রন আছে তার প্রতি টান কিন্তু খুব দুর্বল হয়। তার ফলে এই সুযোগটা নেয় এই সমস্ত অধাতুগুলি অক্সিজেন, ফ্লুরিন, ক্লোরিন, সালফার। এরা কি করে এই সমস্ত ধাতুদের যে শেষ কক্ষ ইলেকট্রন যার প্রতি টান এদের কম, সেগুলোকেও নিজের দিকে টেনে নেয় এবং ধাতুগুলিকে জ্বালাতে শুরু করে। তাহলে এই ধাতুগুলিকে এরা জ্বালায় কিভাবে? ধাতুর শেষ কক্ষপথ ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নেয়। যেহেতু এদেরকে ধাতুদেরকে জ্বালায় এবং জ্বালিয়ে শেষ কক্ষ ইলেকট্রন টেনে নেয়, তাই এই অধাতুগুলিকে বলা হয় জারক পদার্থ। জারক পদার্থ। আরেকটি ঘটনা লক্ষ্য করো, যেহেতু এই সমস্ত অধাতুগুলি ধাতুতে ইলেকট্রন নিজের দিকে টেনে নিচ্ছে, তাই কি এরা নেগেটিভ চার্জ হয়ে যায়। যেমন অক্সিজেন ক্ষেত্রে এরা দুটো ইলেকট্রন টেনে নেয়, তাহলে O2 মাইনাস হয়। ফ্লুরিনের ক্ষেত্রে F মাইনাস হয়, একটা ইলেকট্রন টানে। সালফারের ক্ষেত্রে দুটো টানে, S2 মাইনাস হয়। এইভাবে এরা মাইনাস চার্জযুক্ত আয়ন তৈরি হয়ে যায়। অপরদিকে ধাতুরা যেহেতু শেষ কক্ষপথ ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে অর্থাৎ বার করে দিচ্ছে, ব দিয়ে বার করা, ব দিয়ে বিজারক, তাই এই ধাতুগুলি হলো বিজারক পদার্থ। এখন ধাতুগুলি থেকে যখন ইলেকট্রন বের হয়ে চলে যায়, যেমন আমাদের এখানে সিলেবাসে যে ধাতুগুলির উল্লেখ করা আছে, যেমন লোহা, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, এদের ক্ষেত্রে দেখো লোহার ক্ষেত্রে যখন ইলেকট্রন এখান থেকে বেরিয়ে চলে যায় তখন লোহার চার্জ হয়ে যায় Fe3+, ফেরিক আয়নের ক্ষেত্রে। ঠিক কপারের ক্ষেত্রে চার্জ হয়ে যায় Cu3+। তাহলে এই যে আয়নগুলো তৈরি হচ্ছে অর্থাৎ ধাতুগুলি শেষ কক্ষ ইলেকট্রন ত্যাগ করে, এগুলি বিজারক পদার্থ ত্যাগ করে এই সমস্ত ক্যাটায়নগুলো তৈরি করছে। অপরদিকে অধাতুগুলি কী করছে? ইলেকট্রনকে টেনে নিচ্ছে, দিয়ে এটা অ্যানায়ন সৃষ্টি করছে। এই যে ক্যাটায়ন ও অ্যানায়ন তীব্র তড়িৎাকর্ষণ বল দ্বারা যুক্ত হয়েই এই আকরিকগুলো তৈরি করেছে। যেমন লোহার ক্ষেত্রে দেখো Fe3+ আয়ন আর অক্সিজেন এরা পরস্পর যুক্ত হয়ে Fe2O3, যেটা রেড হেমাটাইট এই পাথরের সৃষ্টি করেছে। দেখো কীভাবে তোমরা মনে রাখবে জারক আর বিজারক পদার্থ। দেখো সিম্পল জিনিস, দেখো বিজারক আর এগুলো জারক পদার্থ, তাই না? দুটো জিনিস, একটা বিজারক পদার্থ। আবার দেখিনি ভালো করে আমরা কীভাবে জিনিসটাকে ইজিলি মনে রাখতে পারবো। দেখো এই সমস্ত অধাতুগুলি হচ্ছে কি? অধাতুগুলি হচ্ছে আমাদের বিজারক পদার্থ, জারক পদার্থ, ভুলে গেল। এই সমস্ত অধাতুগুলি হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে আমাদের জারক পদার্থ, জারক। আর এই ধাতুগুলি হচ্ছে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, ব থেকে বেরিয়ে যা, হচ্ছে বিজারক। তাহলে কিভাবে মনে রাখবে? জারক। এই সমস্ত অধাতুগুলি এই ধাতুগুলিকে জ্বালায় কিভাবে? ইলেকট্রন বার করে নিয়ে। তাই হচ্ছে জ্বালাতন, বর্জ্য দিয়ে জ্বালাতন আর বর্জ্য দিয়ে জারক। আর রক কেন হচ্ছে? দেখো রক মানে কি? পাথর। তাহলে এই সমস্ত ধাতুগুলিকে এরা জ্বালিয়ে কি করছে? এদের জ্বালাতন করে এদের সঙ্গে যুক্ত হয়ে রক অর্থাৎ এই পাথরগুলো সৃষ্টি করছে, তাই না? রক, তাই হচ্ছে জারক। আর ওই সমস্ত ধাতুগুলি ওখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়েও কি অর্ধের সঙ্গে যুক্ত হয়ে এই রক তৈরি করছে, তাই বিজারক। জারক ও বিজারক পদার্থ। এরপর দেখো আমরা বাস্তব জীবনে কিছু রাসায়নিক বিক্রিয়া দেখো আমরা দেখতে পাই, যেমন আগুন জ্বালানো, তাই না? বা ব্যাটারি থেকে তড়িৎ পাওয়া। এছাড়াও আমাদের বাস্তব জীবনে দেখা যায় লোহাতে জং পড়ে যায়। এই সমস্ত ঘটনাগুলির মধ্যে কিন্তু জারক ও
ও বিজারক পদার্থের রাসায়নিক বিক্রিয়া লুকিয়ে আছে। এরপর দেখো আমরা একটা এক্সপেরিমেন্টের মধ্যে চলে যাই। কি দেখো সেই পরীক্ষা, আমরা কপার সালফেট দ্রবণ নিলাম। কপার সালফেট অর্থাৎ তুঁতের দ্রবণ, দেখো এই তুঁতের দ্রবণ দেখো এই পাত নিয়েছি, নিয়ে কী করলাম, এখানে একটা অ্যালুমিনিয়ামের পাত আমরা ডুবিয়ে দিয়েছি কপার সালফেট দ্রবণের মধ্যে। ঠিক এখানে একই রকম দেখো আমরা কপার সালফেট দ্রবণের মধ্যে একটা জিঙ্কের পাত ডুবিয়ে দিয়েছি। আর এখানে দেখো এই কপার সালফেট দ্রবণের মধ্যে, এই কপার সালফেট দ্রবণ এর মধ্যে আমরা লোহা নিয়ে নিয়েছি, ঠিক আছে, Fe। ডোবানোর কিছুক্ষণ পর দেখবো যে পাত্রে আমরা অ্যালুমিনিয়াম দিয়েছিলাম সেই পাত্রে কপার সালফেটটা আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে এবং অ্যালুমিনিয়ামের উপর তামার লালচে তামার আস্তরণ খুব দ্রুত পড়ছে। জিঙ্কের ক্ষেত্রে কিন্তু আস্তরণ পড়ছে, কিন্তু তুলনামূলক সময় বেশি লাগছে। অর্থাৎ অ্যালুমিনিয়াম যত দ্রুত হলো, জিঙ্কের উপর কিন্তু এই তামার আস্তরণ করতে একটু সময় লাগলো। আর লোহার ক্ষেত্রে সেই সময়টা সবচেয়ে বেশি লাগলো। তাহলে অ্যালুমিনিয়াম খুব দ্রুত আস্তরণ পড়লো কপারের, জিঙ্কের তার চেয়ে বেশি সময় লাগলো, সবচেয়ে বেশি লোহার সময় লাগলো। কেন এমনটা হলো? এর উত্তর লিখে আছে তৈরি রাসায়নিক শ্রেণীর আছে সেই শ্রেণীর ধাতুগুলির সক্রিয়তার উপরে, ঠিক আছে। এর উত্তর আমরা একটা মজার ছড়ার মাধ্যমে নিতে পারি। দেখো, প্লিজ সেন্ড মানে প্লিজ আমাকে পাঠাও ক্যাটস, মাংকি অ্যান্ড কিউট জেব্রাস। দেখো প্রাণীগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, ক্যাট ছোট, ক্যাটের চেয়ে মাংকি বড়, মাংকির চেয়ে জেব্রা আরো বড়, তাই না? তাহলে ক্যাট, মাংকি অ্যান্ড জেব্রা তিনটে প্রাণীর কথা বলা হয়েছে। প্লিজ সেন্ড ক্যাটস, মাংকি অ্যান্ড কিউট জেব্রাস কোথায় পাঠাবে? ইনটু হট কান্ট্রিজ, অর্থাৎ গরম দেশে, ঠিক আছে। এই ছয়টা মনে রাখলে আমাদের সুবিধা কি? দেখো, প্রথমে যে প্লিজ, পি ফর পটাশিয়াম ধাতু একদম উপরের দিকে আছে এই তৈরি রাসায়নিক শ্রেণীতে। সেন্ড, এস ফর কি? সোডিয়াম, সেটা হচ্ছে নিয়ে নে। নেক্সট ক্যাটস, সিএ হচ্ছে ক্যালসিয়াম। মাংকি, এম ফর ম্যাগনেসিয়াম। অ্যান্ড অ্যালুমিনিয়াম। সি দেখো, সি ফর কার্বন। আগের সিএ ছিল ক্যালসিয়াম আর এই সিটা হচ্ছে কার্বন। তারপরে দেখো জেব্রা, জেড ফর জিঙ্ক। ইনটু আয়রন, আই ফর আয়রন, আয়রনের চিহ্ন কি? Fe। তারপর দেখো হট, এইচ ফর হাইড্রোজেন। কান্ট্রি, সিও কপার, COPPER কপার, কপার চিহ্ন Cu। তারপর দেখো নেক্সট হচ্ছে দুটো দামি ধাতু সিলভার আর গোল্ড, এই দুটো লিখে দেবো। তাহলে এই হচ্ছে তৈরি রাসায়নিক শ্রেণীর সক্রিয়তার ক্রম। তাহলে দেখো আগে যে এক্সপেরিমেন্টটা করেছিলাম সেখানে কি ঘটেছিল, সবার আগে আমাদের আস্তরণ পড়েছিল অ্যালুমিনিয়াম, তারপরে জিঙ্ক, তারপরে লোহা। আমরা দেখি এখানে আগে কি আছে তৈরি শ্রেণী, দেখো অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লোহা। উপরের দিকে অ্যালুমিনিয়াম আছে, তাই না? তারপরে জিঙ্ক আর লোহা আছে। তাহলে এই যে তৈরি রাসায়নিক শ্রেণীতে যত আমরা উপরের দিকে যাব সেগুলো তত তীব্র বিজারক পদার্থ হবে, তীব্র বিজারক পদার্থ। তার মানে কি, এরা খুব সহজেই এদের থেকে ইলেকট্রন সহজেই বেরিয়ে যাবে। তাহলে এখানে সবচেয়ে এই তিনটে ধাতুর মধ্যে আমরা যেখানে এক্সপেরিমেন্ট করেছিলাম অ্যালুমিনিয়াম, জিঙ্ক আর লোহা, এদের ক্ষেত্রে এই তিনটের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ইলেকট্রন সব জায়গায় বেরোবে, তাই রিয়াকশন ফার্স্ট হলো, জিঙ্কের তারপরে বেরোবে এবং লোহার শেষে বেরোচ্ছে, তাই না? অর্থাৎ অ্যালুমিনিয়াম বেশি বিজারক পদার্থ, জিঙ্ক এবং লোহা, তাই ঘটনাটি ঘটলো।